কলেজের বখাটে ছেলেটা ভালোবেসে ফেলে তারই কলেজের সবচেয়ে সুন্দরী আর ব্রিলিয়ান্ট একটা মেয়েকে। যেই ছেলে কোনোদিন ঠিকমতো পড়াশোনাই করতো না, সেই ছেলেই এই মেয়েকে বিয়ে করার জন্য ভারতের সবচেয়ে বড় সরকারি পরীক্ষা ইউপিএসসিও কমপ্লিট করে ফেলে। কিন্তু এই সব কিছু করে সে যখন ফিরে আসে, তখনই তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার ভালোবাসার মানুষটি কিনা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেলছে। এত বড় ধোঁকা সে কিভাবে সহ্য করবে? সে কি পারবে মেয়েটিকে মাফ করে দিতে, নাকি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে? কি হবে তার এই সীমাহীন ভালোবাসার শেষ পরিণতি? সেটাই দেখব আজকের গল্পে। মুভির নাম তেরে ইশক মে। শুরুতেই দেখানো হয় লাদাখের এয়ারফোর্স অফিসারদের। আমরা ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট হিসেবে দেখতে পাই শঙ্করকে। শঙ্কর ইন্টারন্যাশনাল এয়ারে ফ্লাই করছিল। কন্ট্রোল রুম থেকে বারবার তাকে নিষেধ করা সত্ত্বেও সে এগিয়ে যায় চীনের একটা জেট প্লেনের দিকে। চীনের এই বিমানটা এখানে এসেছিল ইন্ডিয়ার উপর অ্যাটাক করার উদ্দেশ্যে। সেই বিমানের ভেতর দেখা যায় বিশাল বিশাল বোমা, যা ইন্ডিয়ায় একবার পড়লে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে। তাকে বারবার এই অ্যাকশন নিতে মানা করা হচ্ছিল, কিন্তু শঙ্কর এমন এক প্রাণী যে নিজের কথা ছাড়া আর কারো কথাই শোনে না। সে তখন কন্ট্রোল রুমের কোনো কথার জবাব দেয় না, বরং চীনাদের প্লেনের কাছাকাছি চলে আসে আর খুব ভালোভাবে বলে, জেন্টলম্যান, ইগল স্পিকিং। আপনারা আমাদের ইন্ডিয়ার মিলিটারি এয়ারফোর্সের সীমানায় চলে এসেছেন। আমাদের সীমানা থেকে দূরে থাকুন, না হয় কোনো ভুল বিচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে। আপনাদের কার্যকলাপ মোটেই বন্ধুসুলভ নয়, বরং খুবই বিপজ্জনক। তাই এখনই এই জায়গা ছাড়ুন এবং দূরে থাকুন। এদিকে কন্ট্রোল রুম থেকে বলা হয়, শঙ্কর, তোমার এই কাজ সকলের জন্য বিপদ বয়ে আনতে পারে। আমাদের এটার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তুমি এসব করতে যেও না। কিন্তু শঙ্কর তো খুব ভালো করেই বুঝে গিয়েছিল এই চীনাদের ভালো কথায় কাজ হবে না, তাই শঙ্কর নিজের মতোই পদক্ষেপ নেয়। অন্যদিকে চীনা মিলিটারিরাও প্রস্তুতি নিতে থাকে বোমা ফেলার জন্য। আর প্লেনের গেট খোলার সাথে সাথেই সামনে দেখতে পায় শঙ্করকে। এতে চীনারা বলে, এটা আমাদের অঞ্চল, তাই তুমি অ্যাকশন নেওয়া বন্ধ করো। তোমার যে কোনো পদক্ষেপ তোমার ক্ষতি বয়ে আনবে। শঙ্কর বলে, অ্যাকশন নেওয়া কোনো রিয়াকশন না, বরং চয়েস। আর আমি আমার চয়েস ঠিক করে ফেলেছি। তখনই চীনা মিলিটারিরা শঙ্করের জেট বিমানের দিকে বন্দুক তাক করে। এতে শঙ্করও তার প্লেনে থাকা জেট ফায়ার নিক্ষেপ করার প্রস্তুতি নেয়। এটা দেখেই তো ভীষণ ভয় পেয়ে যায় চীনা কমান্ডার। তাদের প্লেনের গেট বন্ধ করে দেয় সাথে সাথে। আর শঙ্করও তখন সেখান থেকে ফিরে আসে। হ্যাঁ, শঙ্কর এরকমই ছিল, একেবারে নাছোড় বান্দা, জেদি। যা করবে একবার ঠিক করে সেটা সে করেই ছাড়বে, তাতে যা কিছুই হয়ে যাক না কেন। তো শঙ্কর কোয়ার্টারে ফিরে এলে শঙ্করের সিনিয়র শাখাওয়াত তার উপর খুব রাগারাগি করে, কারণ শঙ্কর তাদের অর্ডার অমান্য করেছে। এজন্য শাখাওয়াত তাকে শাস্তি দেয়। সে বলে, এই ইনসিডেন্টের ফাইনাল কোনো রিপোর্ট না আসা পর্যন্ত তোমাকে কোনো প্লেনের আশেপাশে যেন দেখতে না পাই, মনে থাকবে। শঙ্কর তো কোনো কথা না বলে সিনিয়রের আদেশ মান্য করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তার মনে মনে খুব রাগ হতে থাকে। আসলে শঙ্কর খুবই ভালো একজন পাইলট ছিল, শুধু তার রাগ ছিল একটু বেশি। সে অল্পতেই অনেক বেশি রেগে যেত, আর সে তার নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারত না। তাই সেখানকার একজন পাইলট শাখাওয়াতকে বলে, তার অল্পতেই রেগে যাওয়ার সমস্যা আছে, তাই আমি মনে করি কাউন্সিলিং করালে সে ঠিক হবে। শাখাওয়াত তখন জয়দীপ নামের একজন পাইলটকে শঙ্করের কাউন্সিলিং এর জন্য একজন কাউন্সিলর অ্যারেঞ্জ করতে বলে, আর বলে যতক্ষণ না তার কাউন্সিলিং সম্পন্ন হচ্ছে আর ডিসিপ্লিনারি কমিটি তাকে ক্লিন চিট দিচ্ছে, ততক্ষণ সে ফ্লাই করতে পারবে না। এরপর সিনিয়র যেতে যেতে সব পাইলটকে বলে, এটাই তার লাস্ট চান্স। সে একা পাইলট নয়, এখানে আরো অনেক পাইলট আছে। এরপর দেখা যায় এয়ারফোর্স কোয়ার্টার থেকে শঙ্করের সব ইনফরমেশন লাদাখ থেকে দিল্লিতে পাঠানো হয় একজন ভালো কাউন্সিলরের কাছে রেফার করার জন্য। এরপরে আমরা দেখতে পাই এই গল্পের নায়িকা মুক্তিকে। মুক্তি একজন সাইকিয়াট্রিস্ট, কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছিল তার নিজেরই কোনো সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। তার অবস্থা বেশ খারাপ। মদের গ্লাসের দিকে মুক্তি এমনভাবে তাকিয়ে থাকে যেন সেটা খেতে না পারলে সে এখনই মারা যাবে। কিন্তু অনেক কষ্টে নিজের ইচ্ছাকে দমিয়ে সে একটা ওষুধ খেয়ে নেয়। ঠিক এমন সময় মুক্তির ফোন বেজে ওঠে। মুক্তি সেই ফোনটা রিসিভ করে উদ্ভ্রান্তের মতো বলতে থাকে, তুমি সময় মতো ফিরবে তো? অপর পাশ থেকে জবাব আসে, তুমি আবার ড্রিঙ্ক করেছো তাই না? মুক্তি বলে, না। লোকটা তখন বলতে থাকে, তোমার স্বাস্থ্যের কিছুটা তো খেয়াল রাখো, ডক্টরের কাছে যাচ্ছ তো ঠিক মতো? তুমি তো জানো এখানের অবস্থা কি, কালভারিয়ার কারাঞ্জের মধ্যে অ্যাটাক হচ্ছে। এখানের অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। মুক্তি তখন রেগে চিৎকার করে বলে, তো আমি কি এখানে পার্টি করছি? আমার অবস্থা কি সেটা তুমি জানো? আমাদের তোমাকে প্রয়োজন। তুমি সেই জাহাজে মরতে পারবে না। কিভাবে আসবে, কি করবে আমি কিচ্ছু জানি না, তোমাকে আসতেই হবে। কথাবার্তা শুনে বোঝা যায় যে মুক্তি এতক্ষণ যার সাথে কথা বলছিল
সে হয়তো তার হাজব্যান্ড। তো সে যখন কথা বলতে থাকে সেই সময় একজন দরজায় নক করে। মুক্তিও তখন ফোন রেখে দেয়। ওয়াশরুম থেকে সে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। তখনই দেখা যায় মুক্তি আসলে 9 মাসের প্রেগন্যান্ট। মুক্তির কাছে এয়ারফোর্স থেকে তখন একজন মহিলা আসে আর শঙ্করের ফাইলটা দেয় তার কাছে। আর এটাও বলে ক্যাপ্টেন শাখাওয়াত পার্সোনালি এই কেসটা দেখতে বলেছেন। একজন ভালো কাউন্সিলর কোয়ার্টারে পাঠানোর নির্দেশও দিয়েছেন। মুক্তি এটা শুনে বলে, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। মহিলাটি চলে যেতেই মুক্তি ফাইলটা খুলে যখনই শঙ্করের ছবি দেখে সাথে সাথে তার হাত থেকে ফাইলটা পড়ে যায় আর সে নিজেও তখন মাটিতে বসে পড়ে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত করে ছুটে যায় তার বসের কাছে। মুক্তি তার বসকে বলে, এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করতে চাই। বস এই কথা শুনে অবাক হয় আর বলতে থাকে, মুক্তি তোমার অবস্থা দেখো, তুমি তোমার অন্য কলিগকে এটা রেকমেন্ড করো, এই অবস্থাতে তুমি কিভাবে কি করবে? মুক্তি বলে, স্যার এটা অনেক ইম্পর্টেন্ট স্যার, লেহ এয়ারফোর্স স্টেশন খুব স্পেশাল রিকোয়েস্ট করেছে। তো এরপর আর কি, বস এই কথায় তাকে পারমিশন দিয়ে দেয়। সেখান থেকে বের হয়ে মুক্তি সোজা চলে যায় হাসপাতালে। সেখানে ভর্তি ছিল তার নিজের বাবা। সে খুবই অসুস্থ ছিল। মুক্তি তখন তার বাবার হাত ধরে বলে, বাবা আমি শঙ্করের খোঁজ পেয়ে গেছি। বাবা তখন তার মেয়ের হাত হালকা করে ধরে। এরপরই সেখান থেকে বের হয়ে মুক্তি সোজা দিল্লি থেকে লাদাখের উদ্দেশ্যে রওনা হয়। অনেকটা রাস্তা পেরিয়ে এয়ারফোর্সের গাড়িতে করে মুক্তি হেডকোয়ার্টারে এসে পৌঁছায়। সে শাখাওয়াতের কেবিনেই বসেছিল আর তার সাথে টুকটাক কথা বলছিল। কিছুক্ষণ পরে শাখাওয়াতের কেবিনে শঙ্কর আসে। মুক্তি তখন অনেকটা সাহস নিয়ে তার দিকে ফিরে তাকায়। শঙ্কর তো মুক্তিকে দেখার সাথে সাথে নিজের ইমোশন কন্ট্রোল করতে চায়, কিন্তু চোখের কোণে খানিকটা পানি ঠিকই জমা হয়। এরপর কিছুক্ষণের মধ্যে একটু স্বাভাবিক হয়ে শঙ্কর খুব রাগ নিয়ে বলে, আমার খুব বমি পাচ্ছে স্যার, আমি কি যেতে পারি? এই বলেই সে সেখান থেকে বের হয়ে যায়। তো সে এমনটা কেন করলো? তাদের দুজনের মধ্যে এমন কি হয়েছিল যে শঙ্কর আজ তাকে দেখা মাত্র এই রিয়াকশন দিল? সেই সবই আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো ঘটনা চলে যায় 7 বছর আগে দিল্লিতে। দেখা যায় মুক্তি একটা কলেজে সাইকোলজি ডিপার্টমেন্টের উপর পিএইচডি করছে। সে অডিটোরিয়ামে দাঁড়িয়ে শিক্ষকদের সামনে 2200 পৃষ্ঠার একটা থিসিস জমা দেয়, যেখানে সে রিসার্চের মাধ্যমে প্রমাণ করতে চাইছিল একজন অ্যাগ্রেসিভ মানুষ বা হিংসাত্মক মানুষকে পুরোপুরি ভালো মানুষে রূপান্তর করা সম্ভব। মুক্তি বলে, যারা ভায়োলেন্স করতে পছন্দ করে তাদের এটা একটা ইমোশনের অংশ, আর শরীরের যে কোনো রোগকে যেভাবে নির্মূল করা সম্ভব তেমনি হিংসাও দূর করা সম্ভব মডার্ন সাইকোলজির মাধ্যমে। কিছু সোশ্যাল সাইকোলজি এক্সপেরিমেন্টের মাধ্যমে ভায়োলেন্স বিহেভিয়ার একদম শেষ করা সম্ভব। মুক্তির এই আলোচনার মাঝেই সে দেখতে পায় অডিটোরিয়ামের ছাদ বেয়ে একটা ছেলে অডিটোরিয়ামে প্রবেশ করছে। এরপর সে সেখানে সিটে এসে লুকিয়ে থাকে। এদিকে শঙ্কর তো তাকে হন্যে হয়ে খুঁজে যাচ্ছিল। সেই কলেজের প্রেসিডেন্ট, তার বিপরীত দলে ভোটে দাঁড়িয়েছিল এই ছেলেটা, আর এই কারণেই তাকে মারতে মারতে নাস্তা নাবুদ করছিল শঙ্কর। সে খুঁজতে খুঁজতে চলে আসে অডিটোরিয়ামে আর চিতু নামের ছেলেটিকে খুঁজে মারতে শুরু করে। অন্যদিকে শঙ্করের ডান হাত বলতে থাকে, 20 তারিখের ভোট কিন্তু সবাই শঙ্কর ভাইকেই দিবেন। মুক্তি এসব দেখে খুবই ঘাবড়ে যায় আর তাদের শিক্ষককে থামাতে বলে, কিন্তু শিক্ষকরা নিজেরাই ভয়ে চুপসে থাকে। মুক্তি তখন আর না পেরে নিজে গিয়ে শঙ্করকে ধরে এক থাপ্পড় মারতে যায়, কিন্তু সেই সময় শঙ্কর মুক্তির হাত ধরে ফেলে। প্রথম দেখাতেই মুক্তিকে তার ভালো লেগে যায় আর সে সেখানেই থমকে যায়। সে সময় দুজন পুলিশ এসে শঙ্করকে ধরে নিয়ে যেতে চায়। সে সময় শঙ্কর বলে, কনস্টেবল সাহেব আমাকে 1 মিনিট সময় দিন, কমলানগর থানায় তো আমার প্রতিদিনই যাতায়াত হয়। কনস্টেবল তখন হেসে শঙ্করকে যেতে দেয়। এরপরই সে চলে আসে মুক্তির কাছে আর বলে, আপনি যদি এত সুন্দর না হতেন তাহলে আমি এমনটা কখনোই করতাম না। এরপরই মুক্তির হাত ধরে সে বলতে থাকে, এত সুন্দরী মেয়ে যখন হাতটা উঠালোই তখন কোনো না কোনো ছেলের গালে তো পড়াই উচিত। এই বলেই শঙ্কর মুক্তির হাত দিয়ে নিজের গালে থাপ্পড় মারে আর সেখান থেকে চলে যায়। মুক্তি তো শঙ্করের এই ব্যবহারে তার দিকে হা করে তাকিয়ে থাকে। এরপর মুক্তির থিসিসের জন্য তার শিক্ষক বলে, এরা হচ্ছে সমাজের অ্যাপেন্ডিক্স, তোমার থিসিস কখনো এ ধরনের মানুষকে শোধরাতে পারবে না। এদের শুধু ইন্ডিয়ান পেনাল কোডই শোধরাতে পারবে। এরা সব নর্দমার কীট, এদেরকে জীবনেও শুধরানো যাবে না। মুক্তি তখন তার শিক্ষককে রিকোয়েস্ট করে যে একবার তার থিসিস পড়ে দেখতে, কিন্তু শিক্ষক এতে মোটেও রাজি হয় না। সে বলে, আমি তখনই এই থিসিস অ্যাপ্রুভ করব যখন এই টপিকের একটা সলিড প্রুফ পাবো। এই কথা বলেই তারা সেখান থেকে চলে যায়। মুক্তি তখন নিজের থিসিস অ্যাপ্রুভ করার জন্য শঙ্করকে সঠিক পথে আনার সিদ্ধান্ত নেয়। এদিকে শঙ্কর তার ফ্রেন্ড বেদকে নিয়ে লক আপে ছিল। শঙ্করের বাবা রাঘব তখন জেলখানায় আসে। আসলে শঙ্কর প্রায়ই এমন কাজ করে লক আপে যেত আর রাঘব তাকে ছাড়িয়ে নিয়ে যেত। রাঘব ছিল একজন লয়ার, তাই পুলিশ শঙ্করকে ছেড়ে দিত। কিন্তু এইবার রাঘব শঙ্করকে জেল থেকে ছাড়িয়ে না নিয়ে উল্টো পুলিশকে আরো কয়েকটা ধারার মামলা দিয়ে দিতে বলে। অন্যদিকে পুলিশ ইশারায় বলে, এফআইআর করিনি,
রাঘাবা পুলিশকে এর জন্য ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর মুক্তি শাঙ্কারকে ছাড়ানোর জন্য সেখানে আসে। শাঙ্কার তখন মুক্তিকে পুলিশের সঙ্গে কথা বলতে দেখে খুবই খুশি হয়ে যায়, আর পুলিশ এরপর শাঙ্কারকে ছেড়েও দেয়। মুক্তি শাঙ্কারকে নিয়ে একটা চায়ের দোকানে যায়। সে তখন একটা সোডা নিয়ে জিজ্ঞেস করে, নাম কি তোমার? শাঙ্কার জানায় পেছনে মন্দিরটা কার। মুক্তি বুঝতে পারে যে তার নাম শাঙ্কার, কারণ পেছনে শাঙ্কারজি অর্থাৎ শিবের মন্দির ছিল। এরপর মুক্তি বলে, আসলে আমি তোমাকে যা বলতে এসেছি তা তোমার ভালোর জন্যই। আমার প্রফেসররা তোমাদের মতো ছেলেদের নর্দমার কীট মনে করে, তবে আমি এমনটা মনে করি না। দেখো, আমি কিন্তু তোমাকে একটা ভালো মানুষ বানাতে পারি। শাঙ্কার এটা শুনে বলে, আর এত বড় কাজ কিভাবে করবেন আপনি? মুক্তি বলে, এর জন্য কিছু এক্সপেরিমেন্ট করতে হবে। মানে তুমি যেই ছেলেটাকে মেরেছিলে তার কাছে তোমার ক্ষমা চাইতে হবে, তারপরে কিছু সেশন করব যাতে তোমাকে আমি আরো ভালোভাবে জানতে পারি। আমি তোমাকে আগে একটা টাস্ক দিব। এসব শুনে শাঙ্কার বলে, এইসব তুমি বিয়ের আগে করবে নাকি পরে? মুক্তি তো তার এসব কথার কিছুই বুঝতে পারে না। তখন শাঙ্কার বলে, তুমি গার্লফ্রেন্ড হওয়ার পর আমি এই সব করব নাকি আগে? মুক্তি তখন বলে, তুমি কি পাগল? আমি তোমার গার্লফ্রেন্ড হব কেন? শাঙ্কার তখন বলে, তো আমি কেন তোমার কথা শুনবো? ওই বখাটে ছেলের কাছে কেন ক্ষমা চাইবো? এসব একজন মানুষ তার স্ত্রীর জন্য হয়তো করতে রাজি হবে, 10 টাকার সোডার জন্য নয়। মুক্তি বলে, তুমি একজন ভালো মানুষ হবে। শাঙ্কার তখন মুক্তিকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। মুক্তি তাকে রিকোয়েস্ট করতে থাকে তার কথা শোনার জন্য, কিন্তু শাঙ্কার তো তাকে রিকশায় তুলে বাড়ি পাঠিয়ে দেয়। দৃশ্য চলে যায় পরের দিন। কলেজে মুক্তির সাথে জসজিৎ নামের একজন লোকের পরিচয় হয়। সে বায়োকেমিস্ট্রির লেকচারার ছিল, আর সেও এখানে পিএইচডি করতে এসেছিল। এখানে জসজিতের সাথে মুক্তির একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তখন কলেজে শাঙ্কার তার বন্ধুদের নিয়ে রকেটবাজি ফোটাচ্ছিল। এটা দেখে মুক্তি শাঙ্কারের কাছে যায় আর তাকে পুলিশকে ডাকার হুমকি দেয়, কেননা সে কলেজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এতে শাঙ্কার বলে, পুলিশ পুলিশ আমার কি করবে? এখন এসব পুলিশেরও হজম হয়ে গেছে। মুক্তি তখন বলতে থাকে, তোমার কি মাথা খারাপ? শাঙ্কার বলে, না, মাথা খারাপ না, ভাগ্য খারাপ। দেখো, আজকে ভ্যালেন্টাইন্স ডে, এখানে সবার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এমন একটা মেয়ে আমার জীবনে নেই যে আমার কাঁধে মাথা রেখে বলবে, তুমি কি পাগল হয়েছো? এত চিন্তা কেন করো? সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে মুক্তি সেখান থেকে চলে আসে। বাইরে তখন মুক্তি তার 2 টিচারকে ক্লোজ ভাবে হেঁটে যেতে দেখে। তখনই মুক্তির মাথায় একটা আইডিয়া আসে, আর মুক্তি আবারও শাঙ্কারের কাছে ফিরে যায়। আর শাঙ্কারের এক্সপেকটেশনস অনুযায়ী তার কাঁধে হাত রেখে সুইট ভাবে বলে, তুমি কি পাগল হয়েছো? এত চিন্তা করো কেন? সব ঠিক হয়ে যাবে। বেদ তখন পেছন থেকে বলে, কাঁধে মাথা রাখার কথা বলেছিল, হাত নয়। মুক্তি তখন পেছন থেকে একটা টুল নিয়ে আসে, আর শাঙ্কারের সমান সমান দাঁড়িয়ে তার কাঁধে মাথা রাখে, আর আবারও একই কথা বলে। সাথে এটাও বলে, আজ ভ্যালেন্টাইন্স ডে, আমার সাথেই ডেটে চলো না হয়। মুক্তি এরপর সরে গিয়ে বলে, এতে তোমার শখও পূরণ হয়ে যাবে, আর আমার থিসিসও। শাঙ্কার বলতে থাকে, কেন খামোখা একটা যুবক ছেলের জীবন নষ্ট করছো? আমি প্রেমে পড়ে গেলে পুরো দিল্লি জ্বলে যাবে। মুক্তি বলে, সেটা তুমি জানো আর তোমার দিল্লি জানে, আমি তো এটা আমার কাজ ভেবে করছি, কিন্তু তুমি যদি এটাকে ভালোবাসা ভেবে করতে চাও তাহলে করো। শাঙ্কার তখন বলে, তোমার কি প্রেমে পড়ার 1%ও চান্স নেই? মুক্তি বলে, না, একদমই না। এবার তুমি বলো, তুমি কি রিস্ক নিতে চাও? তোমার মতে তো আমি সুন্দরী, তোমরা তো সুন্দরী মেয়েদের জন্য রিস্ক নিতেই পারো, তাই না? কিন্তু শাঙ্কার তখন কোনো জবাব দেয় না। ফলে মুক্তি বলে, ঠিক আছে, বাদ দাও, এমনিতেই এই পুরো শহরে তোমার মতো মানুষ ভরে আছে, আমি তাদের মধ্যে থেকেই কাউকে খুঁজে নিব। এই কথা শুনে শাঙ্কার বলে, ঠিক আছে, রিস্ক নিলাম, কে জানে হয়তো আমার প্রেমে তুমিও পড়তে পারো। এর পরদিনই শাঙ্কার বেশ সুন্দর করে পরিপাটি হয়ে মুক্তির সঙ্গে দেখা করে, আর মুক্তিও তার কাউন্সিলিং করতে শুরু করে। প্রতিদিন কাউন্সিলিং এর বাহানায় শাঙ্কার মুক্তির সঙ্গে সময় কাটাতে যায়, আর মুক্তিও শাঙ্কারের কাউন্সিলিং করার মাধ্যমে তার থিসিস রেডি করতে থাকে। এরই মাঝে সে শাঙ্কারের সবকিছুর ইনফরমেশন নিতে থাকে। মুক্তি জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? শাঙ্কার জানায়, আমি আর আমার বাবা। মুক্তি তখন তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। শাঙ্কার বলে, তিনি মারা গেছেন। মুক্তির পর জিজ্ঞেস করে, তোমার বাবার সাথে সম্পর্ক কেমন? শাঙ্কার জানায়, অনেক ভালো, এত ভালো যে আমি জেলে গেলে বারবার বাবাই আমার জামিন করায়। মুক্তি তখন জিজ্ঞেস করে, আচ্ছা, তোমার ব্যাপারে তোমার কি ভালো লাগে বলো তো? শাঙ্কার বলে, আমার নেচার আমার খুব পছন্দের। মুক্তি তখন আবার জিজ্ঞেস করে, আর আমার ব্যাপারে তোমার কি ভালো লাগে? শাঙ্কার বলে, তোমার বডি। এই কথা শুনে তো মুক্তি হা হয়ে দাঁড়িয়ে থাকে। এভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে। শাঙ্কার আর মুক্তি একসাথে বিভিন্ন জায়গায় যেতে থাকে। বাসে একটা ছেলে মুক্তিকে ডিস্টার্ব করলে শাঙ্কার তো অনেক বেশি হাইপার হয়ে যায়, আর ওই ছেলেটাকে খুব মারতে শুরু করে। মুক্তি তখন তাকে কোনো মতে সামলায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। মুক্তি বসে বসে তার থিসিস লিখছিল। পরদিন যখন শাঙ্কারের সামনে মুক্তি থিসিস লিখতে থাকে, তখন শাঙ্কার জিজ্ঞেস করে, এসব কি লিখছো? মুক্তি বলে, ইংলিশে লিখছি, তুমি বুঝতে পারবে না। এই কথা শুনে শাঙ্কার ইংলিশ শেখার জন্য পরের দিনই ইংলিশ কোচিং কোর্সে ভর্তি হয়ে যায়। ধীরে ধীরে মুক্তি আর শাঙ্কারের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। কিছুদিন পর মুক্তি শাঙ্কারকে নিয়ে করা
সম্পূর্ণ স্টাডি থিসিস মাথুর স্যারের কাছে জমা দেয়। সেখানে শাঙ্কারও ডিসেন্ট ভাবে বসেছিল। শাঙ্কারকে এমন ভদ্রভাবে দেখে মুক্তির শিক্ষকও মুক্তির থিসিস অ্যাপ্রুভ করতে যাচ্ছিল। তবে তখনই শাঙ্কারের ফোনে কল আসে যে একটা বাসের সাথে বেদের বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এ কথা শুনে শাঙ্কার তো রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায়, তাও একটা ব্যাট হাতে নিয়ে, সেই বাস ভাঙার উদ্দেশ্যে। আর এসব দেখে মাথুর স্যার বলে এ আর কখনো ভালো হবে না, সে খামোখা তার সময় নষ্ট করছে। মুক্তিও তখন শাঙ্কারের পেছন পেছন দৌড় দেয়, শাঙ্কারকে বাস ভাঙচুর করা থেকে আটকায় সে, এরপর হাত ধরে টেনে আনে। সে তখন তাকে বাস ড্রাইভারের সামনে এনে বলে এনার কাছে ক্ষমা চাও। শাঙ্কার তখন মুক্তির কথা শুনে হাসতে থাকে। মুক্তি সেই সময় ফোন বের করে তার স্যারকে কল করে স্পটে আসতে বলে। এরপর সেই ড্রাইভারকে বলে থাপ্পড় মারুন ওকে। ড্রাইভার তো ভয়ে শাঙ্কারের কাছেই আসতে চাচ্ছিল না, কিন্তু মুক্তি বারবার অভয় দেয় সে শাঙ্কারের গালে আস্তে করে একটু টাচ করতেই শাঙ্কার উল্টো হাতে ড্রাইভারকেই চড় মেরে বসে। মুক্তি তখন আবারও শাঙ্কারকে ধরে আর বলে আমি 2 মাস ধরে তোমাকে কি শিখিয়েছি, তুমি ওর গায়ে হাত তুলবে না। কিন্তু শাঙ্কার আবারও ড্রাইভারের গায়ে হাত তোলে। এবার মুক্তি তার 2 হাত পেছন থেকে ধরে আর বলে যা কিছু হয়ে যাক তুমি মারবে না। কিন্তু শাঙ্কার তো মুক্তির কোনো কথাই শোনে না। এবার মুক্তি জোর করে শাঙ্কারকে সরিয়ে নেয় আর বলে মাথুর স্যার এখনই এখানে চলে আসবে, আমার 3 বছরের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। শাঙ্কার বলে আমার এসব ভালো লাগছে না, আমি বোর হয়ে গেছি, আমার একটু ফান দরকার। মুক্তি বুঝে যায় শাঙ্কার কোন ফানের কথা বলছে, তাই সে বলে ডান, আমি তোমাকে ফান দিব, কিন্তু প্রথমে থাপ্পড় খাও তারপর। এরপরে দেখা যায় সেখানে চলে আসে মাথুর স্যার। মুক্তি তখন আবারও সেই ড্রাইভারকে বলে শাঙ্কারকে থাপ্পড় মারতে। এতক্ষণ জমে থাকা সব রাগ দিয়ে ড্রাইভার এক কোষে থাপ্পড় মারে শাঙ্কারকে। আর এবার শাঙ্কার আর কোনোই রিয়াকশন দেয় না। সবাই তো এতে খুব বেশি অবাক হয় আর খুশিও হয়, আর মাথুর স্যারও হা করে দাঁড়িয়ে থাকে। এরপরে মুক্তি শাঙ্কারকে একটা হোটেল রুমে নিয়ে আসে আর নিজের টি শার্ট খুলে শাঙ্কারকে পাশে আসতে বলে। শাঙ্কারের ব্যাপারটা মোটেও ভালো লাগে না, তাই সে মুক্তিকে টি শার্টটা পরে নিতে বলে। মুক্তি তখন বলে কেন, তুমিই তো বলছিলে তোমার ফান চাই, বোর হচ্ছ, তাহলে এখন কি হলো? শাঙ্কার আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। মুক্তি তখন পেছন থেকে জিজ্ঞেস করে কি হলো? শাঙ্কার বলে আমার মুড নেই। মুক্তি তখন অবাক হয়ে বলে ও আচ্ছা, আপনার মুডও বানাতে হবে, তাহলে আবার কাঁধে মাথা রেখে বলবো? তুমি কি পাগল? একবার ফান শুরু করলে আপনা আপনি মুড চলে আসবে। শাঙ্কার তখন মুক্তিকে কাছে টেনে বলে আমি কাজ ভেবে করছি, তুমি ভালোবাসা ভেবে করে নিও, এটাই বলেছিলে না তুমি? তোমার কাজ তোমাকে টি শার্ট খুলতে বাধ্য করতে পারে, কিন্তু আমার ভালোবাসা আমাকে সেই অনুমতি দেয় না। আমার এসব বলা উচিত ছিল না, আমি ক্ষমা চাচ্ছি। 1 মাসের মধ্যে তোমার থিসিস কমপ্লিট করে দিব। এই বলে শাঙ্কার লিফটে উঠে যায়। মুক্তিও তখন হাসি মুখে শাঙ্কারের সাথে লিফটে উঠে। মুক্তি আর শাঙ্কারের সম্পর্ক আরো ভালো হয়। এরপর থেকে শাঙ্কার মুক্তির জন্য নিজেকে বদলাতে থাকে। মুক্তি একদিন শাঙ্কারের মায়ের নাম জিজ্ঞেস করে, কিন্তু শাঙ্কার তার মায়ের মিথ্যা একটা নাম বলে। এদিকে নির্বাচনে শাঙ্কার জিতলেও চেতুকে মালা পরিয়ে দেয়। এমনকি মুক্তির টিচারকে সে অনেক সাহায্যও করে। শাঙ্কার ধীরে ধীরে ভালো একজন মানুষে পরিণত হয়। মুক্তি শাঙ্কারের পরিবর্তনের সমস্ত ইনফরমেশন তার থিসিসে অ্যাড করতে থাকে। মুক্তি তার থিসিস কমপ্লিট করে তার টিচারকে জমা দেয়। তার টিচারও শাঙ্কারের পরিবর্তন দেখে অনেক ইমপ্রেসড হয় আর মুক্তির থিসিসও অ্যাপ্রুভ করে দেয়। এতে মুক্তি অনেক খুশি হয়ে যায় আর ফাইনালি তার পিএইচডিও কমপ্লিট হয়। বাইরে এসে মুক্তি খুশি হয়ে শাঙ্কারকে বলে তুমি জানো আমি এই দিনটার জন্য কত কষ্ট করেছি? আসলে শুধু আমি না, বরং তুমিও অনেক কষ্ট করেছো, তুমি তো বেস্ট। এই বলে সে শাঙ্কারকে জড়িয়ে ধরে আর আই লাভ ইউ বলতে থাকে। শাঙ্কার তখন হঠাৎ করে বলে কাবেরী, আমার মায়ের আসল নাম কাবেরী। মায়ের নাম বলতেই শাঙ্কারের চোখে পানি চলে আসে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে আমার তখন 10 বছর বয়স ছিল। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি মা মারা গেছেন। 5 বছরের একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মারা যায় আমার মা। কিছুই করতে পারিনি আমি তখন। আমার বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু গরিব মানুষের মা 20% বার্ন হলেও মারা যায়। আর তখন থেকেই জানো আমার পুরো শরীরটা কেমন যেন জ্বলে সারাদিন। সেই সময় মেঘ গর্জন করতে থাকে আকাশে। শাঙ্কার তখন মুক্তির হাতের কাচের চুড়িটা ধরে বলে কিন্তু তোমার সাথে যখন থাকি তখন একটু কম জ্বলি। তুমি আমার জ্বলনে মলমের মতো কাজ করো। দেখো এমন ভদ্র ছেলে হয়ে থাকতে আমার একটুও মজা লাগছে না, কিন্তু তোমার জন্য ভদ্র ছেলে হয়েই থাকবো আমি। তুমি যেমন বলবে তেমনই হয়ে যাব। ভালোবেসে ফেলেছি তোমাকে। এ কথা বলতেই ঝুম বৃষ্টি নামে আর পেছন থেকে ডাক দেয় আবির নামের একটা ছেলে। মুক্তি তখন কিছু না ভেবেই দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে আর যাওয়ার সময় শাঙ্কারের হাতের সাথে থাকা চুড়িটাও ভেঙে যায়। মুক্তিকে ওই ছেলেটার সঙ্গে ক্লোজ হতে দেখে শাঙ্কার অনেক কষ্ট পায়, কারণ সে তাকে অনেক ভালোবাসতো, কিন্তু মুক্তি তাকে তখনও তেমন চোখে দেখেনি। এরপরই দৃশ্য চলে আসে বর্তমানে। শাঙ্কার এয়ারফোর্সের বাথরুমে ঢুকে এই সব কিছু মনে করছিল। মুক্তিও পাশের বাথরুমে ঢুকে মুখ ধুচ্ছিল। মুক্তি তখন অনেক বেশি অসুস্থ ছিল, তার নাক দিয়ে তো রক্ত ঝরতে থাকে। সে তখন কোনোভাবে নাক সাফ করে সেখান থেকে বেরিয়ে আসে। শাঙ্কারও তখন বাইরে বের হয়। সে মুক্তিকে দেখে ইগনোর করে চলে যেতে থাকে। মুক্তি তখন তাকে ডাক দিলে সে থেমে যায়।
সে তাকে রিকোয়েস্ট করে বলে, চলো কোথাও বসে একটু কথা বলি। শঙ্কর তখন মুক্তিকে নিয়ে ক্যান্টিনে যায়। সে শঙ্করকে জিজ্ঞেস করে, তুমি তো ইউপিএসসি করেছিলে, তাহলে এয়ারফোর্সে কিভাবে এলে? শঙ্কর কোনো জবাব দেয় না। মুক্তি তখন বলে, তোমার সিনিয়র আমাকে তোমার ব্যাপারে প্রশংসা করে বলেছে, আর তাদের কিছু রুলস আছে, তোমাকে তাদের কথা মানতে হবে। শঙ্কর তখন বলতে থাকে, পেট্রোলিং এরিয়াতে সমস্ত সিঙ্গেল শত্রুদের প্লেনে শুট করা পাইলটের দায়িত্ব। আমি তেজাস ফ্লাই করিয়েছি, কোনো কমার্শিয়াল এয়ারলাইন্স না। তুমি এখানে কি করছো? মুক্তি বলে, তুমি এখনো আগের মতোই অ্যাগ্রেসিভ আছো, তুমি তোমার এই ইমেজকেই ভালোবাসো, তাই না? শঙ্কর তখন সুন্দর ইংরেজিতে বলে, তুমি এখনো নিজের দৃষ্টিভঙ্গি অন্যের উপর চাপিয়ে দাও। তোমার কি এটা জন্মগত স্বভাব? পেপার সাইন করে এখান থেকে চলে যাও, এতেই আমার ভালো। এসব বলে শঙ্কর সেখান থেকে চলে যেতে থাকে। যে শঙ্কর আগে ইংলিশ বলতে পারতো না, সে এখন গল গল করে ইংলিশ বলে। তো সে যখন চলে যাচ্ছিল, মুক্তি তাকে থামিয়ে দেয় আর বলে, আমি তোমার সাথে আরেকটু কথা বলতে চাই। সে সময় হঠাৎ করেই তাদের সামনে থাকা চায়ের কাপগুলো কাঁপতে থাকে। শঙ্কর বুঝতে পারে শত্রুপক্ষ তাদের এয়ারফোর্স অফিসে আক্রমণ করেছে। শঙ্কর তখন কোনোভাবে মুক্তিকে বাঁচায়। এরপর বাইরে গিয়ে কিছু মহিলা পাইলটকে বলে, ভেতরে একটা প্রেগনেন্ট মহিলা আছে, তার খেয়াল রেখো। এই বলেই সে বাইরে চলে যায়। আর তখন ওই মহিলা পাইলটরা মুক্তির কাছে গিয়ে তাকে ধরে একটা প্লেনে তোলে। শঙ্কর বাইরে গিয়ে দেখে আশেপাশের সবকিছু বোমা দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সে পাইলটদের ট্রেনিং সেন্টারে যায়। তখন সেখানে শাখাওয়াত সব পাইলটকে ইন্ডিয়ান সাইড থেকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিল, কিন্তু শঙ্কর তাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না, কারণ আগের ঘটনার কারণে ডিসিপ্লিনারি কমিটি তাকে এখনো পারমিশন দেয়নি। এখান থেকে দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। মুক্তির আবিরের সাথে চলে যাওয়ার পর শঙ্কর খুব কষ্ট পেয়ে একা একা মদ খাচ্ছিল। তখনই শঙ্করের এক ফ্রেন্ড বলে, ভেবেছিলাম ইলেকশনটা জিতে গেলে কোটার মাধ্যমে অ্যাডমিশন নিব, অনেক টাকা ইনকাম করব, কিন্তু মেয়েটার চক্করে সব হারালাম। খুব তো ভালো সাজলি, এখন কি হয়েছে? অন্য ছেলের হাত ধরে চলে গেছে। তখন শঙ্করের অন্য একটা বন্ধু এসে বলে, ওই ছেলের ব্যাপারে সব খোঁজ নেওয়া হয়ে গেছে। ছেলের বাবার নাম বিক্রম চাওলা, ছেলের নাম আবির চাওলা। মুক্তির বাবা আর আবিরের বাবা অনেক ভালো বন্ধু, আর তারা ভেবেছে মুক্তির সাথে আবিরের বিয়ে দিবে। এত কিছু করে কি হলো? মেয়েটিকে তো অন্য একজন নিয়ে যাচ্ছে। এ কথা শুনে শঙ্কর অনেক রেগে যায়। এদিকে মুক্তি আর আবির একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। মুক্তি তখন আবিরকে বলে, বাবা তোমাকে অনেক পছন্দ করে, আর আমরাও খুব ভালো বন্ধু। আসলে আমি এখনই বিয়ের কথা ভাবছি না, সবে পিএইচডি করলাম, জীবনে অনেক কিছু করতে চাই, আমি ইউএসএ যেতে চাই, তাই বিয়ের চিন্তা করছি না আপাতত। আবির বলে, আমি বুঝতে পারছি, রিল্যাক্স, তুমি এত টেনশন করছো কেন? এখানে মুক্তি শঙ্করের বদলে যাওয়ার ব্যাপারটা আবিরের সাথে আলোচনা করে। তখনই সেই বারে বেদ আর শঙ্কর চলে আসে। শঙ্কর এসেই আবির আর মুক্তির মাঝখানে বসে। বেদ থেকে পার্টির সবাইকে বের করে বাড়ি পাঠিয়ে দেয়। আবির তখন শঙ্করের দিকে অবাক হয়ে তাকায়। শঙ্কর আবিরকে বলে, তুমি অনেক ভালো ছেলে আবির, আমিও অনেক ভালো, আমি নতুন নতুন ভালো হয়েছি আর কি। যখন মুক্তির সাথে থাকে তখন ভালো থাকি, আর না থাকলে ভুলে যাই। আমি ভালো মন্দের প্রেসারে আছি, ওই প্রেসার ফেরত দিতে এসেছি। তোমরা ভালো, তাই তোমরাই তোমাদের ভালো মানুষই রাখো। এইটা বলে শঙ্কর আবিরের গায়ে বাইরে থেকে আনা পেট্রোল ঢেলে দেয়। এরপর নিজের গায়েও পেট্রোল ঢালে। সেবার ম্যাচ লাইটে আগুন ধরিয়ে আবিরকে ভয় দেখায়। মুক্তি শঙ্করকে বলে, আমি জানি তুমি এটা করবে না। শঙ্কর মুক্তিকে বলে, তুমি যদি আবিরকে ভালোবাসো তাহলে আমাকে জ্বালিয়ে দাও, আর যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আবিরকে জ্বালিয়ে দাও। এই বলে শঙ্কর সেখান থেকে বেরিয়ে আসে। দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। একটা প্লেনে মুক্তিকে তোলা হয়েছিল, আর সেই প্লেনে আরো অনেক আহত পাইলট ছিল। মুক্তি তখন এক পাইলটকে শঙ্করের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে বলে, তিনি আমাদের বেস্ট পাইলট। মুক্তি তাকে শঙ্করের ফ্যামিলি আর বিয়ের ব্যাপারেও জিজ্ঞেস করে, কিন্তু পাইলট বলে, তার ফ্যামিলিতে কেউ আছে কিনা জানি না, তবে একবার ড্রিঙ্ক করার সময় তাকে তার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। তখন তিনি হেসে বলেছিলেন, যেই চক্করেই তো জানোয়ার থেকে মানুষ হয়েছি, আর মানুষ থেকে জানোয়ার, আইপিএস, পাইলট, এই সব হয়েছি, আর বিয়েটা শেষ পর্যন্ত হতেও হয়নি। এই কথা শুনে মুক্তি বুঝতে পারে যে শঙ্কর এখনো তাকেই ভালোবাসে, যার জন্য সে কাউকে বিয়ে করেনি। আর সে কেন এই কথা বলেছে যে বিয়েটা হতে হয়নি, তা তো আমরা সামনেই জানতে পারবো। দৃশ্য চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি মুক্তি ক্লাব থেকে সোজা শঙ্করের বাড়িতে যায়। তখন তাদের বাড়িতে বেদ, শঙ্কর আর তার বাবা খাবার খাচ্ছিল। শঙ্করের বাবা বুঝতে পারছিলেন না মুক্তি কেন তাদের বাড়িতে এসেছে। মুক্তি অনেক বেশি পিপাসার্ত ছিল, তাই বেদ তাকে পানি দেয়। শঙ্করের বাবা তখন মুক্তিকেও খাবার দেয়। মুক্তি খাবার খাওয়ার পর শঙ্করকে বলে, নিজের কাজে এতটাই ডুবেছিলাম যে তোমার দিকটা ভাবার সময়ও পাইনি।
আর আবির তো আমার শুধুমাত্র বন্ধু। আচ্ছা, তুমি কি কাল পরশু আমার বাবার সাথে দেখা করতে পারবে? সকাল 8টার সময় আসবে, দেরি করবে না কিন্তু, হ্যাঁ? এই বলেই মুক্তি সেখান থেকে চলে যায়। শঙ্কর তো মুক্তির এই কথা শুনে এত খুশি হয় যে তার বাবার বেদকে নিয়ে নাচতে শুরু করে। এই খুশিতে শঙ্কর আর তার বাবা অনেক কেনাকাটাও করে। হ্যাঁ, তারা বাবা ছেলে ছিল একেবারে বন্ধুর মতো। এরপরই শঙ্কর চলে যায় মুক্তির বাবার সাথে দেখা করতে। তখন আমরা দেখতে পাই মুক্তির বাবা অনেক বড় আইএএস অফিসার ছিলেন। তাদের বিশাল বড় বাংলো বাড়ি। তো সেখানে যাওয়ার পর মুক্তির বাবা শঙ্করকে জিজ্ঞেস করে, তুমি কি করো? শঙ্কর হাসি মুখে বলে, আমি ল নিয়ে পড়ছি, কলেজের প্রেসিডেন্ট ছিলাম, তবে এখনো কিছু করি না। মুক্তির বাবা এই কথা শুনে বলতে থাকে, কিছু করো না, তাহলে নিজের পেট পালার জন্য কি করো? আচ্ছা আমি বলছি, ক্যান্টিনের টাকা মারো, চাঁদাবাজি করো, এই তো তোমার ইনকাম সোর্স। আর তোমার বাবার নাম রাঘব গুরুকাল, দিল্লি থেকে চেন্নাই এসেছে, এখন কালী কাজে আছে। আর আমি কে চিনিস? শঙ্কর তার নাম বললে সে বলে, নামের নিচে কি লেখা ছিল? শঙ্কর তখন জানায় যে আমি সেটা খেয়াল করিনি। মুক্তির বাবা বলে, তাহলে খেয়াল কর, তোদের মতো মানুষ যেন খেয়াল করে, সেজন্যই তো লাগিয়েছি বোর্ডটা, নাকি? যা দেখে আয়। শঙ্কর তখন অনেক অপমান বোধ করলেও ধীরে ধীরে বাইরে গিয়ে দেখে আসে আর বলে, আইএএস অফিসার। মুক্তির বাবা তখন বলতে থাকে, একজন আইএএস অফিসার, 200টা জেলা, সাথে তোদের মতো 40 কোটি লোকের দেখাশোনা করি। তোর জায়গা থেকে এখানে আসতে কতটা পরিশ্রম লাগে তা তোকে বললেও বুঝবি না। আর তুই যদি উড়ে এসে আমার মেয়েকে ভালোবাসিস বলিস, তাহলে তুই বল, এটা কি ন্যায় হলো? তোকে আমি কিভাবে হ্যাঁ করি? শঙ্কর তখন দাঁতে দাঁত কামড়ে বলে, কাকে হ্যাঁ করবেন তাহলে? মুক্তির বাবা বলে, আমার মেয়েকে বিয়ে করতে হলে আমার লেভেলে আসতে হবে। শঙ্কর তখন জিজ্ঞেস করে, আপনি এ পর্যন্ত পৌঁছাতে কি কি করেছেন? এই কথা শুনে মুক্তির বাবা হাসতে থাকে। তখন শঙ্কর বলে, এটা হাসির বিষয় নয়, আমি সিরিয়াস, এখানে আমার বিয়ের কথা চলছে। মুক্তির বাবা তখন বলতে থাকে, ইউপিএসসি নামের একটা পরীক্ষা আছে, 3টা রাউন্ড আছে, প্রিলিমস, মেইনস আর ইন্টারভিউ। তুমি শুধু প্রিলিমস পাশ করে তারপর আমার সঙ্গে দেখা করো। মুক্তিও তখন সেখানে দাঁড়িয়েছিল। এসব শুনে শঙ্কর মুক্তির দিকে তাকায়। শঙ্কর বলে, ঠিক আছে, আমি এটা পাশ করে আপনার মেয়েকে কল করব। এই বলে সে চলে যেতে থাকলে মুক্তিও তার পেছন পেছন যায়। সে তখন শঙ্করকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? 15 লাখ মানুষ অ্যাপ্লাই করে, 1% প্রিলিমসে পাশ করে, বাবার কথা মানার কোনো প্রয়োজন নেই। আর তুমি এমনিতে আমার জন্য অনেক কিছু করেছো। শঙ্কর বলে, তোমার তো মনে হয়নি যে আমি গরিব, তাই না? মুক্তি বলে, না শঙ্কর, আমি কেন এসব ভাববো? শঙ্কর তখন বলে, তোমার ভালোবাসায় আমি জানোয়ার থেকে মানুষ হয়েছি। এটা তো শুধুমাত্র একটা এক্সাম। আমার কথা মন দিয়ে শোনো, আমি জানি না আমি কি করব, কিভাবে করব, বা আদৌ করতে পারবো কিনা, কিন্তু আমি তখনই তোমাকে কল করব যখন আমি পাশ করব। তাই যখন আমার কল বাজবে অবশ্যই রিসিভ করো। শঙ্কর তখন তার মায়ের হাতের একটা চুড়ি মুক্তির হাতে দেয় আর বলে, এটা আমার মায়ের চুড়ি, বাবা তোমাকে এটা দিতে বলেছিল, সাবধানে রেখো। এ কথা বলেই শঙ্কর চলে যায়। এরপর বেদ আর শঙ্কর কিছু খাবার কিনে শঙ্করের বাবার অফিসে আসে। শঙ্করের বাবা তখন খাবার খাচ্ছিল। শঙ্কর তার বাবার কাছে পরীক্ষার বই কেনার জন্য 10,000 টাকা চায়। এ কথা শুনে তার বাবা বলে, তোমরা না বিয়ের কথা বলতে গিয়েছিলে, তাহলে বই কিনতে চাচ্ছ কেন এখন আবার? বেদ বলে, পরীক্ষা শেষ করে যেতে বলেছে। শঙ্করের বাবা জিজ্ঞেস করে, কি পরীক্ষা? শঙ্কর জানায়, ইউপিএসসি। এই কথা শুনে তো খাওয়া ছেড়ে উঠে যায় তার বাবা আর বলে, তোমরা ইউপিএসসির ফুল ফর্ম বলো তো দেখি। বেদ আর শঙ্কর বলে, উত্তরপ্রদেশ সেকেন্ডারি কলেজ। শঙ্করের বাবা বলে, আমি 10,000-এর জায়গায় 20,000 দেব, তোমরা ডিজে বাজানো শুরু করো। শঙ্কর গান বাজাবে আর বেদ টাকা উঠাবে, পড়ালেখা তোমাদের দ্বারা হবে না। শঙ্কর বলে, আমার পড়ার শখ হয়েছে। এরপরই সে জেদ করে ইউপিএসসির জন্য ভর্তি হয়ে যায়। 3 বছর কঠোর পরিশ্রম করে ফাইনালি পরীক্ষায় পাশ করে। আর এই পাশ করার খুশিতে শঙ্কর তো অনেক নাচতে থাকে আর তার বাবাও এতে খুশি হয়ে যায়। তার ছেলে যে কখনো ইউপিএসসি পাশ করবে তা তো সে কখনো চিন্তাও করেনি। শঙ্কর তখন বলতে থাকে, 1 বছরের মধ্যে বাড়ির দরজায় আইএএস লেখা নেম প্লেট লাগাবো। শঙ্করের বাবা তখন খুশিতে ছেলেকে জড়িয়ে ধরে। সেখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। শঙ্কর সাখাওয়াতকে তার টিম নিয়ে তাদের অপারেশন নিয়ে আলোচনা করতে দেখে। তখন সে বলে, এসব অপারেশন কোথা থেকে পরিচালিত হচ্ছে তা বিবেচ্য বিষয় নয়। আমরা যেটা ভেবেছি সেটা আমাদের টার্গেট নয়। শত্রুরা আমাদের নর্দার্ন বর্ডারে ফোকাস করেছে, তাই ভারতীয় সেই সব সীমানা আমাদের সেকেন্ড প্রায়োরিটিতে পরিণত হয়েছে। সাখাওয়াত জিজ্ঞেস করে, এর মানে কি? শঙ্কর বলে, মানে ভুটান, ভারত, জাপান, তাইওয়ান, ভিয়েতনাম, সাউথ চায়না, এই সব দেশ আমাদেরকে হিট করবে, কিন্তু আমরা এর জন্য প্রস্তুত নই। তারা আমাদের উপর যে কোনো সময় আক্রমণ করবে। সাখাওয়াত জিজ্ঞেস করে, কোথায়? শঙ্কর বলে, সেটা বলতে পারবো না, আমরা শুধু রেসপন্ড করতে পারবো। সাখাওয়াত এই সবকিছু শুনে শঙ্করের কাছে আসে আর বলে, আমি তোমার ডিসিপ্লিন ক্লিয়ারেন্সের অর্ডার ফিরিয়ে নিতে পারবো না, আমার ওই পেপারগুলোতে সাইন চাই। ওই মেয়েটিকে তুমি তাকে চেনো না, কিন্তু সে তো তোমাকে অনেক ভালো করে চেনে, না হলে একজন প্রেগনেন্ট মেয়ে
এই অবস্থায় এখানে কি করছে? আমার ওর ক্লিয়ারেন্স চাই। আমি আমার সলিড পাইলটকে এই যুদ্ধে কোনোভাবেই হারাতে পারবো না। সে সাইন করবে কি? সিন এখান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে যায়, আর আমরা দেখি শঙ্কর পরীক্ষায় পাশ করার পর খুশি মনে তার বাবা আর বেদকে নিয়ে মুক্তির বাড়িতে যায়। আর ওইদিকে মুক্তি তার বাড়িতে জাসজিতের সঙ্গে এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করছিল। গত 3 বছর মুক্তি ফ্রান্সে ছিল, তখন সেখানেই তার জাসজিতের সাথে আবারও দেখা হয়, আর সেখানেই সে জাসজিতকে ভালোবেসে ফেলে। এখন ফাইনালি তারা বিয়ে করতে চলেছে। মুক্তির এই অ্যানাউন্সমেন্ট শুনে শঙ্কর স্তব্ধ হয়ে যায়। সে তখন মুক্তির ফোনে কল করতে থাকে। 3 বছর পর শঙ্করের কল দেখে মুক্তি একটু অবাকই হয়। সেই সময় সে সামনে তাকিয়ে শঙ্করকে দেখে। শঙ্করও তার দিকেই তাকিয়েছিল। মুক্তি তো তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে শঙ্করকে আশাই করেনি। শঙ্করকে দেখে মুক্তির বাবা সিকিউরিটি ডাকতে থাকে, আর শঙ্করের বাবা এবং বেদ ছুটে গিয়ে তখন শঙ্করকে টেনে নিয়ে যেতে থাকে। মুক্তি তখন ছুটে চলে যায় তার ঘরে। সে সাথে সাথে ল্যাপটপ বের করে ইউপিএসসির রেজাল্টটা চেক করে। সেখানে শঙ্করের নাম দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সে যে কখনো পাশ করতে পারবে তা তো সে চিন্তাও করেনি। এদিকে শঙ্কর বাড়িতে গিয়ে তার বাবা আর বেদকে ঘরে আটকে দেয়, আর রাস্তা থেকে অ্যালকোহলের বোতল নিয়ে মুক্তির বাড়িতে চলে যায়। সে অ্যালকোহলের বোতলে আগুন লাগিয়ে পার্টির মাঝখানে সব ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। এতে তো সবাই অনেক ভয় পেয়ে যায়, চারিদিকে আগুন লেগে যায়। এসব দেখে মুক্তিও অনেক ভয় পায়। শঙ্কর তখন বলতে থাকে, আমি তোমাকে বলেছিলাম আমার কল তুলতে, কিন্তু তুমি কল তোলোনি। শঙ্কর তো অনেক রেগেছিল। সে রাগ করে চারপাশে আগুন লাগিয়ে দেয়। মুক্তি তখন ছুটে এসে তাকে জড়িয়ে ধরে আর শান্ত করার চেষ্টা করে। মুক্তি তাকে বলে, এইসব করো না, পুলিশ আসলে তারা তোমাকে নিয়ে চলে যাবে। তুমি কখনোই আর আইএএস হতে পারবে না। শঙ্কর বলে, আমি আইএএস হতেও চাই না। তুই আমার ফোন তুলিসনি কেন? জাসজিৎ সেখানে মুক্তিকে ছাড়াতে এলে মুক্তি তাকে সরিয়ে দেয় আর বলে, আমি সব হ্যান্ডেল করে নিব। শঙ্কর তখন বলে, তুই তো সব হ্যান্ডেল করতে পারিস। আমি বলেছিলাম আমি প্রেমে পড়লে পুরো দিল্লি জ্বলে যাবে। এই পার্টি পুরো ছাই হয়ে গেল তো। এই পার্টির ছাই এখন আমি আমার কপালে লাগাবো। তোর বয়ফ্রেন্ডকে বল তুই আমাকে কত ভালো হ্যান্ডেল করতে পারিস। তখনই ফায়ার সার্ভিস আর পুলিশ চলে আসে। মুক্তি তখন শঙ্করকে বাড়ির ছাদে নিয়ে যায়। শঙ্কর তো অনেক রেগে মেগে মুক্তিকে জিজ্ঞেস করে, তুই আমার কথায় রাজি হয়েছিলি, তাহলে এখন তুই কেন নিজের মন বদলালি? আর বদলেছিসই যখন, তাহলে কেন আমাকে জানালি না? মুক্তি বলে, শান্ত হয়ে একটু ভাবো, তুমি যা করেছো তাতে তোমার 3 বছরের পরিশ্রম বিফলে যাবে। শঙ্কর বলে, সেটা তো বিফলে গেছেই, আমি তো এখানে আমার পরিশ্রম নিতে এসেছিলাম। মুক্তি তখন শঙ্করকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, আমার কি দোষ? আমি তো তোমাকে বলেছিলাম যে আমার থেকে ভালোবাসা আশা করো না। বলেছিলাম কিনা বলো? শঙ্কর বলে, তোর বাবা তোর সামনে আমাকে শর্ত দিয়েছিল, আমি সেই সব পূরণ করেছি। তুই যদি আমাকে ভালো নাই বাসিস, তাহলে তখন তুই কেন তোর বাবাকে বলিসনি যে শর্ত রেখো না? এই লোকটার শর্ত পূরণ করলেও কোনো লাভ হবে না, কেন বললি না? মুক্তি বলে, কিভাবে বলতাম? রিজেকশন তুমি হ্যান্ডেল করতে পারতে না। তুমি না শুনতে পারো না। আমি ট্রাই করেছিলাম। আমি সোজা তোমার বাড়িতে গিয়েছিলাম, বলতে চেয়েছিলাম যে শঙ্কর এটা সম্ভব নয়, কিন্তু তারপরেও আমি বলতে পারিনি, কারণ বললে তুমি কি বুঝতে পারতে আমার কথা? কখনো বুঝতে না। তুমি মানুষের উপর পেট্রোল ঢেলে দাও। দেখো, তুমি আমার পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছ। না শোনার ক্ষমতা আছে তোমার? আর যে শর্তের কথা তুমি বলছো, সেটার কারণে আজ তোমার সুন্দর লাইফ হবে। তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? তুমি নিজেই তোমার বাবাকে জিজ্ঞেস করো, সে ঠিকই দেখতে পাবে। না হলে বেদকে জিজ্ঞেস করো, সেও দেখতে পাবে। আর না হলে তোমার ছোট রুমটাকে জিজ্ঞেস করো, যেখানে খাবার খাওয়ার জায়গাও নেই। এই কথা শুনে শঙ্কর রেগে মুক্তির গলা চেপে ধরে আর বলে, আমি কবে বলেছি যে আমার ছোট রুমটিতে আমার দম বন্ধ হয়ে আসছে? কবে বলেছি? দয়া করে এই গরিবীর জীবন থেকে আমাদেরকে বের করো। মুক্তি ম্যাডাম, তুই কেন আমাকে আর আমার বাবাকে হেল্প করতে গেলি? আমি কেন ইন্ডিয়ান পলিটিক্স, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইকোনমি এই সব কিছু পড়েছি? আমার এসব পড়ার কি লাভ? মুক্তি বলে, তুমি আইএএস প্রিলিমিনারি দিয়েছো, তুমি পাশও করেছো। তুমি কোথায় গিয়ে পৌঁছাতে পারো তা তুমি নিজেও জানো না। শঙ্কর বলে, আমি কোথাও পৌঁছাতে চাইনি। আমি যা করেছি তোকে ভালোবেসে করেছি। তুই আমাকে আর আমার বাবাকে ঘৃণা করতি? তাহলে তুই আমাকে বলে দিতি নিজের থিসিসের জন্য তুই আমাকে গিনিপিগে পরিণত করেছিস। এসব না করলেও পারতি। শঙ্কর তখন অনেক ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে, তুই কি আমাকে কখনো 1 সেকেন্ডের জন্যও ভালোবেসেছিলি? মুক্তি বলে, না। শঙ্কর তখন বলে, আমি ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস, কিন্তু না। মুক্তি তখন বলতে থাকে, ভালোবাসা জোর করে হয় না, আমরা অনেক আলাদা। আমি তোকে বুঝতে পারি না, আর তুই আমাকে বুঝতে পারিস না। এদিকে মুক্তির বাবা আর জাসজিৎ পুলিশ নিয়ে গেটে চলে আসে। শঙ্কর এই সব শুনে কান্নায় ভেঙে পড়ে। মুক্তি তখন তাকে জড়িয়ে ধরে, কারণ সে তার খারাপ চায় না। শঙ্কর তখন বলে, আমার পুরো শরীর জ্বলছে মুক্তি, কিছু তো কর। হয় আমাকে গুলি করে দে, না হয় আমাকে কিস কর, আর না হয় চল একসাথে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাই। মুক্তি বলতে থাকে, তুমি নিজে কিছু করো, কারণ আমি না তোমাকে গুলি করতে পারবো, না কিস করতে পারবো, আর না তোমার সাথে ছাদ থেকে লাফ দিতে পারবো। আমি শুধু তোমার সাথে বসে কাঁদতে পারবো। আমি শুধু তোমার বন্ধু হয়েই থাকবো।
শাঙ্কার তখন উঠে চলে যেতে থাকে। মুক্তি বলে ওই দিক দিয়ে যেও না, ওখানে পুলিশ আছে, অন্য রাস্তা দিয়ে যাও। শাঙ্কার বলে তোর এতে কিছু যায় আসে? মুক্তি বলে না। শাঙ্কার তখন বলে আমারও কিছু যায় আসে না। এই বলেই সে পুলিশের কাছে সারেন্ডার করে আর পুলিশরা তাকে সেখানেই মারতে শুরু করে। এরপর তাকে ধরে নিয়ে চলে যায়। মুক্তি তখন ছাদ থেকে শাঙ্কারকে নিয়ে যেতে দেখে আর মুক্তির কথায় তার বাবা শাঙ্কারের উপর এফআইআরও রেজিস্টার করে না। মুক্তি অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ সে জানে যে শাঙ্কার চুপ করে থাকবে না। পরের দিনই সে জাসজিৎকে দ্রুত বিয়ে করার ব্যাপারে বলে। মুক্তি জাসজিৎকে বলে আমি বাবাকে বলেছিলাম আমি তাকে মুখের উপর বলতে পারবো না যে তাকে আমি ভালোবাসি না, এজন্য সে যেন শাঙ্কারকে একটা চ্যালেঞ্জ দেয়, হয় সে আমাকে ভুলে যাবে আর না হয় বড় কিছু জিতে যাবে। জাসজিৎ বলে তোমার কি মনে হয় তোমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত? মুক্তি বলে 3 বছর হয়ে গেছে, আমি কি তার জন্য বসে থাকতাম? আর আমি শুরুতেই বলেছি আমি তাকে ভালোবাসি না। জাসজিৎ তখন বলে অন্তত তার সাথে তোমার একবার কথা বলা উচিত। এদিকে শাঙ্কারের বাবা মুক্তির বাবার কাছে এসে রিকোয়েস্ট করে শাঙ্কারকে ছেড়ে দেওয়ার জন্য। শাঙ্কারের বাবা তো মুক্তির বাবার পায়েও পড়ে, কিন্তু মুক্তির বাবা তাকে অনেক অপমান করে। তারপর তাকে সেখানে উপস্থিত থাকা সবার কাছে ক্ষমা চাইতে বলে। শাঙ্কারকে ছাড়ানোর জন্য তার বাবা এতেও রাজি হয়ে যায়। সে সবার পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। সেই সময় মুক্তিটা দেখে তার বাবাকে বলে তুমি এটা কি করছো? শাঙ্কারের বাবা তখন মুক্তির কাছেও ক্ষমা চায়, কিন্তু মুক্তি তাকে সেটা করতে দেয় না, কারণ সে তার মুরব্বি, এতটুকু সম্মান তো সে তাকে অবশ্যই করে। তখনই মুক্তির বাবা বলে এফআইআর করাই হয়নি, নেক্সট টাইম তোমাকে আর তোমার ছেলেকে যেন দিল্লি শহরে দেখতে না পাই, তাই এখান থেকে চলে যাবে। এরপরই শাঙ্কারের বাবা পুলিশ স্টেশনে গিয়ে শাঙ্কারকে খুঁজতে থাকে। তাকে অনেক মার মারা হয়েছিল, তার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তার এই বাজে অবস্থা দেখে তার বাবা অনেক ইমোশনাল হয়ে যায়। শাঙ্কারের বাবা এরপর তাকে মোটরসাইকেলে করে নিয়ে যেতে থাকে আর তাকে বলতে থাকে জানিস তুই যখন 6 বছরের ছিলি তখন তোর প্লেন অনেক পছন্দ ছিল, তুই প্লেনের জন্য অপেক্ষা করতি। আমি যখন বাইরে থেকে আসতাম তখন তুই আমাকে বলতি বাবা আমি প্লেনে চড়তে চাই, ছোট্ট একটা অফিসের নোটারির জব করি, এটা করে আমি কোনোভাবেই তোকে প্লেনে চড়ানো অ্যাফোর্ড করতে পারতাম না। তখন আমি তোকে আমার সাইকেলে বসিয়ে অনেক দ্রুত চালাতাম, আমি ততক্ষণ থামতাম না যতক্ষণ না সাইকেলের চেইন পড়ে যাচ্ছে। আমার স্বপ্ন ছিল একদিন তোকে এই দুনিয়ার সবচেয়ে দ্রুত প্লেনে বসাবো আর প্লেন অনেক দ্রুত চলবে। এটা বলতে বলতেই শাঙ্কারের বাবা স্পিডে বাইক চালাতে থাকে, যার ফলে তাদের হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শাঙ্কার কোনোভাবে উঠে তার বাবার কাছে গিয়ে তার মুখে পানি দেয় আর তাকে বারবার ডাকতে থাকে, কিন্তু তার বাবা তো সেখানেই মারা যায়। এটা দেখে শাঙ্কার নির্বাক হয়ে যায়, তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এরপরই সে তার বাবাকে বানারসে নিয়ে যায়, সেখানেই তার বাবার অন্তিম সংস্কার করা হয়। একদিকে শাঙ্কার তার বাবার ফিউনারেল করছিল, অন্যদিকে মুক্তির বিয়ের আয়োজন হচ্ছিল, কিন্তু মুক্তি অনেক আপসেট ছিল। আর এদিকে শাঙ্কার যখন ফিউনারেল করছিল তখনই সেখানে একজন পণ্ডিত আসে আর শাঙ্কারকে দেখেই বুঝে যায় তার মন ভেঙে গেছে। পণ্ডিত বলে তুমি বেঁচে থেকে কখনো মুক্তিকে পাবে না, আর না মারা যাওয়ার পর। শাঙ্কার বলতে থাকে আমি তো মারা যাওয়ার পরও তাকে ভুলতে পারবো না, তখন কি করব? পণ্ডিত তখন রেগে গিয়ে শাঙ্কারকে তার বাবার চিতার কাছে নিয়ে যায় আর বলে দেখ তোর বাবা তোর ভালোবাসায় পুড়ে ছাই হয়ে গেছে। এসব দেখে শাঙ্কার অনেক কাঁদতে থাকে, তাই এবার সে মুক্তিকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিনই মুক্তির হলুদের অনুষ্ঠান ছিল, তখনই সেখানে শাঙ্কার হাতে একটা বোতল নিয়ে চলে আসে। সবাই ভাবে এতে অ্যাসিড আছে। এরপর সেই বোতলের পানি সে মুক্তির মাথায় ঢালে আর বলে আমার বাবাকে পোড়াতে বানারস গিয়েছিলাম, ভাবলাম তোর জন্য গঙ্গা জল নিয়ে আসি, নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, পুরনো পাপ তো ধুয়ে নে। মহাদেবের কাছে তোর জন্য একটা দোয়া করেছি, আমি চাই তোরও যেন একটা ছেলে হয়, তুইও যাতে বুঝতে পারিস ভালোবেসে যারা মারা যায় তারাও কারো না কারো ছেলে। এইসব শুনে মুক্তি অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায়, কারণ সে জানতো না যে শাঙ্কারের বাবা মারা গেছে। এরপরই শাঙ্কার সেখান থেকে চলে যায়। মুক্তি তখন দৌড়ে ঘরে চলে আসে আর মদের বোতলের দিকে তাকিয়ে থাকে। বিয়ের দিনে মুক্তি অনেক আপসেট ছিল, তাই জাসজিৎ তাকে বিয়ের মণ্ডপ থেকে মুক্ত করে দেয়, যার ফলে তাদের আর বিয়েটা হয় না। বিয়ের মণ্ডপ থেকে বের হয়ে সোজা মুক্তি শাঙ্কারের বাড়িতে যায়, কিন্তু শাঙ্কার ততক্ষণে সেখান থেকে চলে গেছে। সে আত্মহনন করতে যায়, তখনই তার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যায়। শাঙ্কারের তখন মনে পড়ে তার বাবা তাকে বলেছিল আমার স্বপ্ন তোকে একদিন সবচেয়ে দ্রুতগামী প্লেনে বসাবো। তার বাবার সেই স্বপ্ন পূরণ করার জন্যই শাঙ্কার অনেক দূরের পথ পাড়ি দিয়ে এয়ারফোর্সে জয়েন করে। সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একজন ভালো পাইলট হয়। এদিকে মুক্তি শাঙ্কারকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ না পেয়ে সে অনেক ডিপ্রেসড হয়ে যায় আর ড্রিঙ্ক করতে শুরু করে। সে আবার সাইকিয়াট্রিস্ট হিসেবে তার চেম্বারে বসতে থাকে, কিন্তু সে কখনোই আর শাঙ্কারকে ভুলতে পারে না। অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে মুক্তির শরীর খারাপ হয়ে যায়, তার নাক মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। এই পরিস্থিতি দেখে তার বাবাও অসুস্থ হয়ে পড়েন। ততদিনে জাসজিৎ নেভিতে জয়েন করেছিল, সেই মুক্তির বাবাকে হসপিটালে ভর্তি করে। মুক্তির বাবা তাকে অনুরোধ করে যে জাসজিতের সাথে জীবনটা গুছিয়ে নিতে, যার ফলে জাসজিতের সাথেই তার বিয়ে হয় পরবর্তীতে।
আর এর মধ্যে মুক্তি প্রেগনেন্টও হয়। দৃশ্য আবারও চলে আসে বর্তমানে। মুক্তি তখন শাঙ্কারের রুমে যায় আর সেখানে শাঙ্কার আর তার বাবার ছবি দেখতে পায়। ঠিক সেই সময়ই শাঙ্কার চলে আসে আর বলে, গিল্ট একটা পয়েন্টলেস ইমোশন, আমাকে দয়া করিস না। মুক্তি বলে, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলবে যদি বলি আমি তোমাকে ভালোবাসি? শাঙ্কার তখন হেসে বলে, তুমি মদ খেয়ে এসেছো? মুক্তি জবাব দেয়, শুধু মদ? আমি তো পেট্রোলও খেয়েছি, কিন্তু মরিনি। তোর অভিশাপে আমি রক্ত বমি করেছি, কিন্তু তবুও মরিনি। শাঙ্কার তখন ঠান্ডা গলায় বলে, তাহলে মরে যা, আর না হয় বেঁচে থাক, শুধু আমার পেপারে সাইন করে দে। মুক্তি তখন চুপচাপ মাথা নাড়ে। সে বলতে থাকে, আমার তোকে দেওয়ার মতো কিচ্ছু নেই, শুধু একটা জিনিস আছে, সেটা তোর কাছে রেখে যেতে চাই। তুই রাজি হয়ে যা, আমি তোর পেপারে সাইন করতে পারবো না। শাঙ্কার তখন রেগে ওঠে, গর্জে ওঠে। সে বলতে থাকে, এখন আর আমার ভালোবাসা ক্ষমা এসবে কোনো ইচ্ছে নেই, আমার এখন শুধু যুদ্ধের ইচ্ছা। আসলে মুক্তি সাইন করতে রাজি হয় না, কারণ সে জানে এই সাইন মানেই যুদ্ধ, আর যুদ্ধে গেলে শাঙ্কার আর কখনো ফিরে আসবে না, সেটা মুক্তি কখনোই চায় না। শাঙ্কার তখন চিৎকার করে বলে, আমি বেঁচে থেকে কি করব? আমার শরীরের প্রতিটা শিরায় ঘৃণা জমে আছে, আমি মরার জন্যই বেঁচে আছি। মুক্তি তখন নিজের কোটটা খুলে বলতে থাকে, আমার হাত দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে অনেক রক্ত বের হয়, লিভার সিরোসিস হয়ে গেছে, 9 মাসের প্রেগনেন্ট আমি, নিচে ঝুঁকতেও পারি না, তারপরেও তোর জন্য তোর পায়ে পড়ে বলছি, তুই যাস না প্লিজ। কিন্তু শাঙ্কার তাকে থামিয়ে দেয় আর বলে, পুলিশ আমার হাড় ভেঙে দিয়েছে, আমি নাকে খড় দিয়ে বলছি, আমাকে ক্ষমা করে দে, আমি ক্লান্ত ওই অভিশপ্ত ভালোবাসায়, আমি শুধু লড়তে চাই। এরপর সে বলে, তোকে আমি ক্ষমা করেছি, শুধু পেপারে সাইন করে দে। মুক্তি বলে, তুই আমাকে ভালোবাসিস বা ঘৃণা কর, এতে আমার কিচ্ছু যায় আসে না, আমি তোর কাছে এখানে ক্ষমা চাইতে আসিনি। এ কথা বলে মুক্তি শাঙ্কারকে ধরতেই দুজনে দেখে মুক্তির অনেক রক্তক্ষরণ হচ্ছে। মুক্তির এমন অবস্থা দেখে শাঙ্কার খুব ভয় পেয়ে যায়। মুক্তি বলে, ভয় পাস না, তুই শুধু আমার বাচ্চা সামলে নে। শাঙ্কার তখন তাকে তাড়াতাড়ি এয়ারফোর্সের হসপিটালে নিয়ে যায়। মুক্তি শাঙ্কারকে তার বাচ্চার খেয়াল রাখতে বলে, আর সে এটাও জানায় সে তার বাবার কথাতেই বাধ্য হয়ে বিয়েটা করেছে, আর এই বাচ্চাটাও নিয়েছে, এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তবে এখন যেন সে তাকে ক্ষমা করে তার বাচ্চাটাকে তার সাথে রেখে দেয়। শাঙ্কার উত্তর দেয়, আমি তো নর্দমার কিট, যদি তোর বাচ্চা আমার সঙ্গে থাকে তবে সেও তো আমার মতো হবে। মুক্তি বলে, আমি ওই নর্দমার কিটকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস্ট পাইলট হতে দেখেছি। সে বারবার অনুরোধ করে যাতে শাঙ্কার তার বাচ্চার যত্ন নেয়। শাঙ্কার মুক্তিকে নিশ্চিত করে, চিন্তা করো না, তোমার বাচ্চাকে সামলাতে কেউ না কেউ থাকবেই, আমি আবারও ফিরবো, আর যদি আমি নাও ফিরি ওর বাবা অবশ্যই ফিরবে। এরপরই শাঙ্কার পেপারে সাইন নিয়ে এয়ারফোর্সে ফিরে যায়। সে এখন যুদ্ধ করার অনুমতি পেয়েছে, তাই এবার সে শত্রুদের উপর আক্রমণ করতে এগিয়ে যায়। তবে হঠাৎই সে দেখে জাজিদ শত্রুদের হাতে আটকে আছে। শাঙ্কারের প্লেনেও আগুন লেগে যায়। কন্ট্রোল রুম থেকে প্লেন ছেড়ে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয় তাকে, কিন্তু শাঙ্কার রাজি হয় না। সে মুক্তিকে প্রতিজ্ঞা করেছিল জাজিদকে ফিরিয়ে আনবে। শাঙ্কার তখন তার প্লেন নিয়ে সোজা শত্রুদের জাহাজের উপর ক্র্যাশ করে দেয়, যার ফলে জাহাজ ধ্বংস হয়ে যায়। এতে শাঙ্কারও মারা যায় আর জাজিদের প্রাণও বেঁচে যায়। এদিকে মুক্তির একটা ছেলে সন্তান হয়, কিন্তু সন্তান জন্মের সময় মুক্তিও মারা যায়। আর এই মৃত্যু দিয়ে এই গল্পটাও শেষ হয়ে যায়। আসলে ভালোবাসা একটা অদ্ভুত জিনিস। এই ভালোবাসা যেমন পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা জিনিস, ঠিক তেমনই এই ভালোবাসাই কোনো কোনো সময় মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আর সেটাই দেখানো হয়েছে আজকের গল্পে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।